আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমি বলছিলাম যে মুক্তিযুদ্ধ নির্বাচনের জন্য হয়েছে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, নাইলে হয়তো অনেকে বুঝবেন না, অনেকে মনে করবেন যে আমি নির্বাচনের বিরোধিতা করতেছি। আমি বিষয়টা একটু বোঝায় বলি। বর্তমানে বাংলাদেশে জুলাইয়ের পর থেকে বিএনপি ৩ দিন পরেই বা ২ দিন পরেই যে জনসমাবেশ করে বলছিল যে একটা নির্বাচন দরকার, আমরা নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত, দেশের মানুষ বঞ্চিত। সো বিগত ৫৫ বছরের ইতিহাসে আমরা রাষ্ট্র যে জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে আসছে সেটা হচ্ছে নির্বাচন। সেটা নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে মুক্তিযুদ্ধটা নির্বাচনের কারণে হয়েছে, এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। ৭০-এর যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং শেখ মুজিব জয়লাভ করার পর পাকিস্তানিদের সাথে যে নেগোসিয়েশনটা চলতেছিল যে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, দুয়োটারই, পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের, তখনকার সংবিধান অনুযায়ী এটা বলা ছিল। সো শেখ মুজিব কিন্তু পাকিস্তানিদের সাথে এইটা নিয়ে বার্গেন করা, এটা নিয়ে আলোচনা করা শুরু করেন এবং একটা পর্যায়ে মার্চের শুরুর দিকে তখন আর্মিরা বাঙালিদেরকে মারার জন্য যখন অস্ত্রশস্ত্র আনতেছিল, রাত দিন তাদের সৈন্য আনতেছিল, তো আর্মির লোকজন বাংলাদেশের সেনাবাহিনীতে যারা ছিলেন বাঙালি, পাকিস্তানের অধীনে বাংলাদেশে কর্মরত, ওনারা শেখ মুজিবকে বলছিলেন যে পাকিস্তান কিন্তু আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আপনি হয়তোবা আমাদেরকে এখনই স্বাধীনতার ঘোষণা দেন, অথবা তাদের এই যে অস্ত্রশস্ত্র আনতেছে যারা, সরঞ্জাম এবং সৈন্য যে তারা এখানে জমায়েত করতেছে, এইটার বিরুদ্ধে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাইলে যেটা হইতো, মুক্তিযুদ্ধ যদিও হইতো, পাকিস্তান থেকে যদি বাংলাদেশ আলাদা হইতো, সেটা একটা সাংবিধানিক প্রক্রিয়াতে আলোচনার মাধ্যমে রক্তপাত ছাড়াই সেটা হইতো, সেটা সম্ভব ছিল। মুক্তিযুদ্ধ না করেই বাংলাদেশ হইতে পারত। এবং এই ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মধ্যে সবাই একমত যে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং যুদ্ধ নিয়ে তারা কোনো প্ল্যান না দেওয়ার কারণে মুক্তিযুদ্ধে অনেক বেশি মানুষ মারা গেছে। সো এখানে আমি যেটা বলতেছি, পাকিস্তানিরা যে ২৫শে মার্চ রাতে অ্যাটাক করলো, সেই অ্যাটাকের আগ পর্যন্ত কিন্তু শেখ মুজিব নির্বাচনের ফলাফল নিয়েই ব্যস্ত ছিল, নেগোসিয়েশন নিয়েই ব্যস্ত ছিল যে কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যায়। এবং এই নেগোসিয়েশনের প্রেক্ষিতেই কিন্তু পাকিস্তান বাংলাদেশে অ্যাটাক করে। সো এখানে যেটা বোঝা গেল বা আমি বোঝাইতে চাইলাম, সেটা হলো এই জাতির জন্মের থেকেই ক্ষমতাসীনদের ক্ষমতা লাভ, এটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন যে ১৯৭০-এ নির্বাচন হইল, তারপরে শেখ মুজিবের অধীনে নির্বাচন হইল, তারপরে আপনি ধরেন যে জিয়াউর রহমানের অধীনে নির্বাচন হয়েছে, এরশাদের অধীনে নির্বাচন হয়েছে, হাসিনার অধীনে তো আমরা ৩টা নির্বাচন দেখলাম। সো নির্বাচন এমন কোনো জিনিস না যেটার কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, বা যেটা ঠিক টাইম মতো হইলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। নির্বাচন কিন্তু হইছে, সেটা সুষ্ঠু হোক ভেজাল হোক, নির্বাচন হয়ে আসছে। মুক্তিযুদ্ধে আপনি ধরেন বাংলাদেশের প্রতি ৫ বছর পর পর নির্বাচন ঠিকই হয়েছে, কিন্তু যেইটা হয় নাই সেটা হলো আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, মত প্রকাশের স্বাধীনতা হয় নাই, বিচার ব্যবস্থা ঠিক হয় নাই। যতগুলি হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের, রাজনৈতিক হত্যাকাণ্ড বলেন, আপনি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বলেন, বা আরও কত নামি বেনামি, এই যে রিসেন্ট আর্মি অফিসাররা যে হত্যাকাণ্ডগুলো করছে, পুলিশ যে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করছে, এইগুলোর বিচার কিন্তু কখনোই হয় নাই। এবং যতক্ষণ পর্যন্ত এই বিচারগুলো না করা যাবে, সিভিল মার্ডার বা মিলিটারি মার্ডারগুলো, এই বিচারগুলো না হইলে কিন্তু দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে না। আমি বইটা শুনছিলাম, রেন্টু, মতিউর রহমান রেন্টু, বীর মুক্তিযোদ্ধা, তিনি হাসিনার খুব খাস লোক ছিলেন। সেই বইটাতে উনি একটা জিনিস বোঝাইছেন, বারবার বলার চেষ্টা করছেন, সেটা হইল বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন বা রাজা হন, তিনি যদি বলেন যে এখন রাত অথচ এখন আসলে দিন, তো সেটাকে যদি কেউ না মানে তাহলে সে দল করতে পারবে না। অর্থাৎ গণতন্ত্র বলতে আধুনিক পৃথিবী, ইউরোপ, আমেরিকা যেটা বুঝে বা যেটা করে, সেটা হলো রাষ্ট্রের সব নাগরিকরা রাষ্ট্রের ভালো বিষয়ে পরামর্শ দিবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়ে আসছে, আপনি ক্ষমতাসীনদেরকে, আপনি আওয়ামী লীগের হন বা বিএনপি হন, আপনি প্রধানমন্ত্রী যদি কোনো ভুল করে, সেইটার আপনি যদি তাকে সঠিকটা পরামর্শ দেন, তাহলে আপনাকে বলা হবে রাজাকার। ঠিক আছে, এই রাজাকার কার্ড খেললে
লাভ যেটা হয় সেটা হচ্ছে বাহিরের শক্তি, ভারতের লাভ হয়। আপনি দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষকে রাজাকার বইলা তার মতটাকে নিলেন না, কিন্তু আপনার খেয়াল খুশি মতো আপনি চললেন। বাংলাদেশের কোনো কিছু, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত, এগুলি প্রধানমন্ত্রী একটা অযোগ্য লোক, সে পরামর্শ না করে এই সিদ্ধান্তগুলো নেয়। এবং যারা আমরা বইতে যেটা পড়ছি যে রাজার দরবারে যে চাটুকারিতা করে এমপি মন্ত্রীগুলি, এই চাটুকারিতার মধ্যেই ব্যস্ত থাকে। তারা কখনো সৎ বলার সাহস পায় না, কারণ সে জানে সৎ বললে তাকে মাইনাস করা হবে। যেটা আমরা তাজউদ্দিন আহমেদের ব্যাপারে দেখছি। তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে অনেক সঠিক পরামর্শ দিতেন, কিন্তু শেখ মুজিব সেগুলো মানতেন না। এবং শেখ মুজিবের সাথে থাকার কারণে কিন্তু তারও করুণ মৃত্যু হয়েছে। শেখ মুজিবের মৃত্যুর পরে জেলে তাকে কিন্তু হত্যা করা হয়েছে, তাজউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এবং সেটা খন্দকার মুশতাকের আদেশে করা হয়েছে। সো যেটা বলছিলাম যে আসলে গণতন্ত্রে যে জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমাদের দেশে দেখেন এই যে মত প্রকাশের করলে আর্মি উঠায় নিয়ে যায়, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার হয় আর কি। বিচার, আপনি যদি জুলাইয়ের পুলিশদেরকে বিচার করতেন তাহলে কিন্তু ভবিষ্যতে তারা আর মানুষ হত্যা করতে সাহস পেত না। এখন তো নির্বাচনের পর তো পুলিশ হাত খুলে মানুষ খুন করবে। যারা এখন পুলিশের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে পুলিশ মার্ক করে রাখতেছে, ডিজিএফআই মানুষের কল ট্র্যাক করতেছে, তারা এগুলো মার্ক করে রাখে। এই যে জিয়াউল হাসান, সে তো এগুলোই করতো, রাজনৈতিক ব্যক্তিদের কল রেকর্ড করতো। কল রেকর্ড করে কার কোথায় দুর্বলতা আছে সেটা অনুযায়ী সে হচ্ছে যে তাকে সাইজ করতো। তারপরে সে আমেরিকাতে যাইতো, আমেরিকাতে যায় বলতো যে আমি সন্ত্রাস নিধন করার জন্য এমন কোনো ডিটেকটিভ ডিভাইস খুঁজতেছি যেটা দিয়ে কল ট্র্যাক করা যায়, যেটা দিয়ে লোকেশন ট্র্যাক করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি সে বিরোধী দল মত দমন করার জন্য এই 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 ডিভাইসগুলো সে কেনার জন্য বারবার আমেরিকাতে যাইতো, যেটা তার কোর্সমেট এই যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান স্যার, উনি উনি এই ব্যাপারগুলো বলছেন। তো এখন যেটা হয়েছে বাংলাদেশে, আমি যেই কথাটা বারবার বলি, বাংলাদেশের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, সাধারণত ওনাদের মতকে খুব গুরুত্ব দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, ওনারা গণতন্ত্রটা কখনো টেস্ট করে দেখে নাই। আমরা এই সমস্ত দেশে যারা কামলা দেই, আমরা একটা তুচ্ছ নাগরিক হওয়ার কারণে আমি আমার নাগরিক সমস্ত সুবিধা পাই। আমার যখন একটা সন্তান হয়, গণতন্ত্র বলে এই সন্তানটা এই রাষ্ট্র পালবে, এই রাষ্ট্র দায়িত্ব নিবে, কারণ এই আমার যে সন্তান, আমার জন্য তো রাষ্ট্রে তো আমার অবদান আছে। গাছ থেকে বরফ পড়তেছে, আমি তো এই রাষ্ট্রের জন্য কাজ করি, তাহলে আমার সন্তান মানে রাষ্ট্রের সন্তান। আমার সন্তানের খাবারের ব্যবস্থা রাষ্ট্র করবে, আমার সন্তানের প্যাম্পাসের ব্যবস্থা রাষ্ট্র করবে। গণতন্ত্র মানে এইটাই বলে যে এই টেরিটরির মধ্যে যেই সমস্ত মানুষ আছে সবার সমান অধিকার আছে, মৌলিক সবার সমান অধিকার বলতে এই না যে সবাই মার্সিডিসে চড়বে। কিছু কিছু জায়গায় খেয়ে পরে বেঁচে থাকার জন্য সব মানুষের অধিকার আছে, সব মানুষ নিরাপত্তা পায়। এই ব্যাপারগুলো যেখানে কনসিডার করা হয় সেটাকে গণতন্ত্র বলে। কিন্তু আমাদের দেশে যেটা আছে সেটা কখনোই গণতন্ত্র ছিল না, সেটা শুধুমাত্র রাষ্ট্র একটা শ্রেণীকে, যেটা আগের আমলে ছিল, যেটা ফরাসি বিপ্লবের আগে ছিল, রাষ্ট্রের আমলা এবং রাষ্ট্রের যারা হচ্ছে যে আপনার ক্ষমতাসীন তাদেরকে সার্ভ করে। এই যে এখন আপনার ইয়াং যারা, এই যে মহিউদ্দিন রনির মতো বিপ্লবী মানে সচেতন কণ্ঠ, তাকে নির্বাচন করতে দেওয়া হইতেছে না, তাকে হুদাই কিছু আইন বানায়া তাকে এই সমস্ত রাষ্ট্রের আমলারা তাকে মানে গুরুত্বপূর্ণ যারা ক্যান্ডিডেট, যারা রাষ্ট্রকে পরিবর্তন করার চিন্তা করে তাদেরকে আসতে দিচ্ছে না, কারণ তাদের ওই যে পিরিতটা নষ্ট হয়ে যাবে। আমি এটা বলতে চাই যে জুলাই 2.0 যদি হয় তাহলে সেটা আমলাদের বিরুদ্ধে হওয়া উচিত। মানে যেটা হয় ফ্যাসিবাদের পতনের সাথে সাথে সারা পৃথিবীতে যেটা হয়, রাজ দরবার এবং তার সহযোগী শক্তিগুলোকে কিন্তু সাইজ করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, শুধুমাত্র ব্যক্তি, শুধুমাত্র অভিভাবক পালায় গেছে, কিন্তু তার ফ্যাসিবাদী সমস্ত অর্গানগুলো সঠিকভাবে কাজ করতেছে। এই যে ওসমান হাদির হত্যা হওয়া এবং তার বিচার না হওয়া, খুনিকে নিরাপদে রাখা, এইগুলো তো ওই সমস্ত ফ্যাসিবাদী মানে ব্যক্তিরাই করছে। তো আমি কখনোই কিন্তু ওসমান হাদির বিচার চাই না। আমি বলছি ফ্যাসিবাদের মূলোৎপাটন, উপদেষ্টা পরিষদের পরিবর্তন, উপদেষ্টায় এমন লোকদেরকে বসানো যারা রাষ্ট্রকে ভালো করতে চায়। এরকম কেউ এখন আজকেও যদি আসে, কালকেও যদি আসে, এই রাষ্ট্র সঠিক পথে যাবে। কিন্তু এখন যে এরকম ম্যানেজড নির্বাচনের দিকে রাষ্ট্র যাচ্ছে, এর ফলে যেটা হবে, এই জুলাইতে যারা সম্মুখ সারিতে ছিল বা সম্মুখ সারিতে না থাকুক, সাধারণ নাগরিক যারা, এরা পিষ্ট হবে, এদেরকে পাটা পুতার মাঝখানে পিষা হবে। এবং বিগত 15 বছরে হাসিনা আমার আপনার
নাগরিক মানবিক অধিকার যতটুকু নষ্ট করছে এর চেয়ে কয়েক টু দি পয়েন্ট, কয়েক গুণ আমাদের এই নাগরিক অধিকারগুলো নষ্ট হবে। কারণ পৃথিবী যত অগ্রসর হয় সেটার সাথে সাথে পৃথিবীর মানুষের নিরাপত্তার বিষয়গুলোর মানে অনেক জটিল হয়, নতুন নতুন সমস্যা আসে, সেগুলো সমাধান করার চেষ্টা করতে হয়। আমাদের বাংলাদেশিদের সমস্যা হলো কি, আমরা একটা সমস্যাকে মূল থেকে সমাধান করতে চাই না। আমরা মানে ধরেন সিকিউরিটি নিয়ে কথা বলি, আমরা ভারত বিরোধিতা নিয়ে কথা বলি, আমরা রাস্তাঘাট নিয়ে কথা বলি, সব কিছু নিয়ে কথা বলি, কিন্তু মানে আমরা চেষ্টা করি, বিদেশে আসি, আমরা রাত দিন কাজ করি, আমাদের দেশটাকে উন্নত করতে চাই, দেশে টাকা পাঠাই প্রবাসীরা, কিন্তু মূল যে দায়িত্ব রাষ্ট্র মেরামত যারা করবেন তাদের দিকে কিন্তু আমরা নজর দেই না। ওই চোরগুলোকে আমরা চুরি করতে দিই, তারা একদম খিচ্চা চুরি করতে থাকে, কিন্তু তারাই যে বড় কালপ্রিট। আমরা বাংলাদেশের মানুষকে খারাপ বলি যে বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে প্রস্রাব করে দেয়, অশিক্ষিত, বর্বর। কিন্তু সে কেন বর্বর হইল, সে কেন অশিক্ষিত হইল? কারণ তাকে শিক্ষিত বানানোর জন্য তো রাষ্ট্রের যারা আছেন দায়িত্বে তারা তো কাজ করেন নাই। রাষ্ট্র সিদ্ধান্তগুলো কীভাবে নেয় দেখেন, শেখ হাসিনার চাচি শেখ হেলালের মা, সে একবার ঢাকায় আসছে শেখ হাসিনার কাছে, আইসা বলতেছে, এই তুই তো বেশি ব্যস্ত থাকস, এই জন্য তোর কাছে আর আসি না, তুই এক কাজ কর, তুই 2 দিন ছুটি নে, তাইলে তোরে আমরা বেশি করে পাবানি, মানে ওদের ভাষায় আর কি, গোপালগঞ্জের ভাষায়। তা হাসিনা পরের দিন কী করলো, আদেশ জারি করে দিল যে বাংলাদেশে এখন সরকারি ছুটি 2 দিন হবে, শুক্র শনি। একটা রাষ্ট্র চাইলে 3 দিনও ছুটি করতে পারে। ইউরোপ 5 দিন কাজ করে, সোম থেকে শুক্র, শনি রবি ছুটি কাটায়, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরামর্শ করে করবে। সেটা তার চাচির কথায় সে রাষ্ট্রের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এটার সাথে তো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের লেনদেন আছে, ব্যাংকিং লেনদেন আছে। এগুলোর ব্যাপারে যে স্বেচ্ছাচারিতা এবং ব্যক্তিকে অনেক বেশি অয়েলিং করা, তাকে তেল দিয়ে তাকে প্রভুর পর্যায়ে নিয়ে যাইতে পারলে হয় কি, লাভ হয় কি, সে যেটা বলে সেটা মেনে নেওয়া সহজ হয়। শেখ মুজিব দেখেন কত বড় জালেম ছিল, মানব ইতিহাসের শ্রেষ্ঠ জালেমদের মধ্যে থেকে একজন, কিন্তু তার ব্যক্তিত্বটাকে এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে যে 24-এর আগ পর্যন্ত শেখ মুজিবের ব্যাপারে খুল্লুম খোলা সমালোচনা কেউ করে নাই, চেপে চুপে সমালোচনা করছে মানুষ। ঠিক আছে, আমরা এখন শেখ মুজিবকে বঙ্গবল্টু বলি, কিন্তু বিএমপিও শেখ মুজিবরে কখনো বঙ্গবল্টু বলার সাহস পায় নাই। বাকশালের মাধ্যমে সে যে জুলুম করছে, এটা মানে গণহারে মানুষ বলার সাহস পায় নাই। এটা হচ্ছে তার ব্যক্তিত্বটাকে এভাবে বিল্ড আপ করার কারণে, মানে সেই খোদা। এবং হাসিনা যখন ষড়যন্ত্র করা শুরু করছে ভারত থেকে আসার পরে, সে সমস্ত শেখ মুজিবের সঙ্গপাঙ্গদেরকে বলতো, ভাই আব্বা তো আপনারই বেশি পছন্দ করতো। সেও বলতো, বঙ্গবন্ধুর কারণে তো আমি এরকম হয়েছি। আরেকটা কথা বলে রাখি, শেখ মুজিবের আমলে, হাসিনার আমলে, হাসিনা যখন 1996-তে ক্ষমতায় আসে ষড়যন্ত্র করে, তখন টাকা ছাপাইছে 10 টাকার নোট। তো 10 টাকার নোটের মধ্যে শেখ মুজিবের ছবিটা পেছনে আর মসজিদের ছবি আছে সামনে। তো হাসিনা ধরছে যে টাকার ডিজাইন করছে, বলছে, এই জাতির পিতার ছবি পিছনে কেন রে? বলছে যে আসলে এখন যদি মসজিদের আগের ছবি জাতির পিতারে বসাই, তাহলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, মানুষের নিয়ে রিয়াকশন করতে পারে। তো হাসিনা বলতেছে, এই সমস্ত শয়তানের বাচ্চারা কি মনে করলো এটা আমার দেখার বিষয় না, তুই জাতির পিতার ছবিরে সামনে আন। পরে ওইখান থেকে মসজিদ সরায় জাতির পিতারে আগে আনছে। তখন কিন্তু শেখ মুজিব মানে হাসিনা খুশি হয়েছে। তো এই হচ্ছে যে মানে গণতান্ত্রিক যে ব্যবস্থা আমরা মনে করি আমাদের দেশে, অ্যাকচুয়ালি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইউরোপের দেশগুলো যেই সংগ্রামগুলো করছে সেটা আমরা করি নাই। একটা ফ্যাসিবাদকে মূলোৎপাটন করার যে একটা প্রক্রিয়া, সেটা আমরা না করে পৃথিবীতে যখন থেকে নির্বাচন ইন্ট্রোডিউস হয়েছে, আমরা জাস্ট ওইটাকে নিয়ে 5 বছর পরে ইউরোপেও নির্বাচন হয়, আমাদের দেশেও নির্বাচন হয়, কিন্তু সিস্টেমটা ভিন্ন। এখানকার আইনশৃঙ্খলা বাহিনী ইনসাফের সাথেই কাজ করবে, তারা কারো পক্ষে কাজ করবে না। তো সেটা তো আমাদের দেশে নাই। আমাদের দেশে যে রাজতন্ত্রের শিকড়টা রয়ে গেছে, ইউরোপ তো রাজতন্ত্রের শিকড় উপড়ে ফেলে দিছে। সো এইখানে রাজা বাদশাহী সিস্টেম নাই, এখানে গণতন্ত্র আছে। আমাদের দেশে রাজা বাদশাহী সিস্টেমটাকে যদি আমরা উপড়ায় না ফেলতে পারি, একটার পর একটা যদি আমরা পরিবারতন্ত্রের দিকে যাইতে থাকি এবং পরিবারতন্ত্রকে আমরা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করি, তাহলে আসলে যেটা হবে যে ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রাজতন্ত্র করব
এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা রাজাকে নির্বাচন করব। আজকের পৃথিবীতে উন্নত দেশে, সভ্য দেশে রাজা বলে কিছু নাই, ঠিক আছে? এখানে সব সমান। আমরা সেই জায়গায় যাইতে হলে আমাদেরকে সেই জার্নিটা পার হইতে হবে। ফ্যাসিবাদের অর্গানগুলোকে শিকড় থেকে উঠাইতে হবে এবং সেটার জন্য কোনোভাবেই নির্বাচিত সরকার আপনার উপযুক্ত না। কারণ কোনো নির্বাচিত সরকার কখনোই ফ্যাসিবাদের মূলোৎপাটন করে নাই এবং আইন শৃঙ্খলা বাহিনীতে হস্তক্ষেপ করে নাই, দুর্নীতির কারণগুলোকে কখনো বন্ধ করে নাই। কারণ সে নিজের বিরুদ্ধে কেন যাবে? আমি যদি সুবিধা পাই তাহলে আমি সেটা কেন করব? এটা তার থেকে আশা করাটাও এক ধরনের বিলাসিতা। সো এটা আমি আশা করতেও না করব। এবং এই কাজ আমাদের কি করতে হবে? জুলাইকে আবার ফিরে আনতে হবে। জুলাই শুড রিটার্ন এগেইন, জুলাই শুড বি রিটার্ন। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।